আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা। শুরুতেই অভিযোগমূলক ধন্যবাদ জানাতে চাই ডিএফটিসিকে, কারণ আসলে এমন একটি গুরুত্বপূর্ণ টপিকে আলোচনার জন্য গুরুদায়িত্ব আমার উপর আসবে, এটা আসলে এক প্রকার চাপ হয়ে গেছে আমার জন্য। এরপরও আমি যখন এই বিষয়টা নিয়ে একটু ভাবলাম, তখন আমাদের ঔপনিবেশিক মনস্তত্ত্বের যে বিষয়টা আছে, তো সেই বিষয়টা মাথায় আসলো। তখন ভাবলাম মূলত আমি যদি আলোচনা করতে না পাই, অন্তত একটু যাই, আলোচনা শুনি। তো এই উসিলা করে আমার এখানে দাঁড়ানো। এরপরে আমি ধন্যবাদ জানাতে চাই আজকে এই গুরুত্বপূর্ণ টপিকে যারা আলোচনা শুনতে এসেছেন, তাদের প্রত্যেককে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। কিছুদিন আগে যখন শফিকুল ইসলাম ভাই আমাকে এই টপিকের জন্য বলছিলেন, তখন বখতিয়ার খিলজির বাংলা বিজয় বা বঙ্গ বিজয় নতুন যুগের সূচনা, আমার মাথায় তখন কয়েকটা বিষয় আসলো। সেটা হচ্ছে আজকের এই সময় কেন এই আলোচনাটা গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে এই যে নতুন যুগের সূচনা হয়েছে বখতিয়ার খিলজির মাধ্যমে, এই বিষয় তো অনেক আগেই হয়ে গেছে। আর আমাদের 500 বছরের একটা সোনালী সভ্যতা ছিল বা ইসলামী সভ্যতার একটা সোনালী সময় ছিল। তারপরে কী এমন ঘটনা ঘটলো যে হচ্ছে এই বিষয়টা আমাদের নতুন করে তুলে আনতে হচ্ছে। তো এর পেছনে যে আমাদের ব্রিটিশ একাডেমিয়ার বা ঔপনিবেশিক যে মনস্তত্ত্ব কাজ করে, তো সেই বিষয় নিয়ে আমি ভাবলাম যে হ্যাঁ, এই বিষয়গুলো তার সামনে রাখতে হয়। তো এই জায়গা থেকে আমি আমার সংক্ষিপ্ত বা ক্ষুদ্র বিষয়গুলো 4টি ভাগে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত হচ্ছে এই আলোচনার টপিক দেওয়ার পরে প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে বখতিয়ার খিলজি বাংলা দখল করেছেন না বিজয় করেছেন। দ্বিতীয়ত, তিনি যে বঙ্গ বিজয় করেছেন সেটা হচ্ছে আজকের বাংলাদেশের সীমানার বাহিরে। তো এই যে বঙ্গ বাংলা একাল সেকালের যে আলোচনা, এখানে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। এরপরে তৃতীয়ত আমি আলোচনা করার চেষ্টা করব হচ্ছে নতুন যুগের সূচনা। নতুন যুগের সূচনা কেন কেন আমরা এই বিষয়টা আলোচনা করব এখানে। আর সর্বশেষে হচ্ছে আমার যে মনে যে প্রশ্নটা এসেছিল যে আজকে এই আলোচনা কেন, যে ইতিহাসের পুনর্মূল্যায়ন করার প্রয়োজনীয়তা রয়েছে, তো আমি সেখান থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব যে আমাদের এই বিষয়টাকে নতুন করে তুলে আনতে হচ্ছে ব্রিটিশদের কারণে। তারা আমাদের ইতিহাসে কত বড় একটা জগাখিচুড়ে মাঠে একটা কাজ করে গেছে। তো এখান থেকে আমাদের উত্তরণ করার উপায় কী বা কেন করতে হবে, এই বিষয় নিয়ে একটু ছোটো করে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমি যদি প্রথমেই বাংলা বিজয় না দখল এই বিষয় নিয়ে কথা বলতে চাই, তাহলে একটু আগে শফিকুল ইসলাম ভাই ফয়েজ আলম স্যারের কথা বললেন। তার একটা ছোট্ট একটা কথা ছিল, সেটা হচ্ছে উপনিবেশ আর মাইগ্রেশন এই বিষয়ের পার্থক্য। আমরা আসলে এই যে আমাদের যে বর্তমান সময়ের ভিতরে অতিবাহিত করতেছি, আমাদের বাংলাদেশে যে একাডেমিটা আছে সেটা হচ্ছে ব্রিটিশ একাডেমিয়া। তো এটা যে উপনিবেশিক মনস্তত্ত্ব আমাদের ভিতরে আছে, মানসিক দাসত্ব আছে, তো এটার কারণে উপনিবেশ শব্দটা আমাদের কাছে একটা পজিটিভ শব্দ হয়ে গেছে। অথচ উপনিবেশ আসলে একটা নেগেটিভ বিষয়, বা বলা যেতে পারে আমাদের এখানে যেভাবে আসছে এটা সম্পূর্ণরূপে নেগেটিভ একটা বিষয়। এটা দখলদারিত্ব বলা যেতে পারে, একদম লুটপাট সব কিছুটার ভিতরে আছে। আর যদি মাইগ্রেশনের কথা বলি, এটা হচ্ছে এক এলাকার মানুষ অন্য এলাকায় যাবে, সেখানে সবার সাথে মিশে যাবে, মিশ্র একটি জাতি তৈরি হবে, স্থানীয় জাতিসত্তার সাথে তারা মিশে গিয়ে নতুন একটা জাতিসত্তা তৈরি হবে। এটা হচ্ছে মাইগ্রেশন। মুসলমানরা ঠিক এই কাজটা এখানে এসে করেছে। তারা উপনিবেশ স্থাপন করে, তারা এখানে এসে মাইগ্রেশন করেছে। এখন প্রশ্ন আসতে পারে মাইগ্রেশন বিষয়টা খুব কঠিন কিনা বা এরকম খুব রেয়ার কিনা। আসলে তা না। মাইগ্রেশন বিষয়টাই হচ্ছে একটি সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ একটা উপাদান। কারণ যদি কোরআনের দিকে তাকাই, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ তাআলা এই যে অসংখ্য গোত্র তৈরি করছে যেন আমরা একে অপরের পরিচিত হতে পারি। তো এই মাইগ্রেশন বিষয়টা তো এভাবেই হয়। তো এই যে গুরুত্বপূর্ণ বিষয়, মুসলমানরা এখানে মাইগ্রেশন করেছে। আর যেখানে মাইগ্রেশন করা হয় সেখানে আসলে এই যে উপনিবেশ এই বিষয়টা, দখলদারির বিষয়টা থাকে না। তাহলে এটা বলা যাচ্ছে এটা আসলে বখতিয়ার খিলজি দখলদারিত্ব না, তিনি আসলে বিজয় করেছেন। এরপরে আরেকটা বিষয়, আমাদের এই টপিকের উপর যখন এই প্রশ্নটা আসছে দখল না বিজয়, আমরা টপিকের দিকে তাকায় বুঝতে পারছি যদি আমরা দখল বলি তাহলে হচ্ছে এটাকে নেগেটিভভাবে উপস্থাপন করা হচ্ছে, আর যদি বিজয় বলি তাহলে পজিটিভভাবে উপস্থাপন করা হচ্ছে। এরপরে আমরা যদি বখতিয়ার খিলজির পরবর্তী সময়গুলো বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে এই পুরো ইসলামী সভ্যতার সময় বা সালতানাতে বাংলা বা ইসলামের উপর ভিত্তি করে যে সালতানাত প্রতিষ্ঠা হয়েছিল, এখানে কিন্তু দখলদারিত্বর এই বিষয়গুলো ছিল না, বিজয়ের বিষয়গুলোই ছিল। অতএব এটা আসলে বিজয়ই বলা যায়, কোনোভাবে দখলদারিত্ব বলা যায় না। এরপরে আমি দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বঙ্গ বাংলা একাল সেকাল। এই যে এই টপিকের উপরে যে আলোচনাটা আসছিল, প্রশ্নটা আসছিল, সেটা হচ্ছে তিনি আক্রমণ করেছেন নদিয়ায়, তাদের ভাষায় আক্রমণ করেছেন নদিয়ায়। তো নদিয়া তো ছিল বর্তমান বাংলাদেশের বাহিরে, কিন্তু আমরা এই গ্রেটার বেঙ্গল বা বৃহত্তর বাংলা কেন আমরা ধরছি বা কেন বিষয়টা আলোচনা করতেছি। তো
এই যে আমরা কেন বৃহত্তর বাংলায় বিষয়টা নিচ্ছি তার পিছনে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কয়েকটা বিষয় সামনে রাখতেছি। প্রথম কথা হচ্ছে এই যে বাংলা বঙ্গ এই বিষয়টা সর্বপ্রথম নিয়ে আসছেন শামসুদ্দিন ইলাছা বা আমাদের সাধারণত বাংলা থেকে। ওই সময়টায় আজকের যে পশ্চিমবঙ্গ ওটা কিন্তু বঙ্গ ছিল না। আর আমরা জানি এই বাংলার সাথে দিল্লির কিন্তু সবসময় এক ধরনের মানে যুদ্ধ বা ছিল যেন আমরা সবসময় কী থাকতে পারি, স্বাধীন থাকতে পারি। তো শামসুদ্দিন ইলাছা তিনি ভাবলেন আমি যদি দিল্লির সাথে ট্যাকেল দিতে চাই, তাদের বিরুদ্ধে যুদ্ধে জয় হতে চাই, তাহলে আমাদের এলাকায় বৃহত্তর করতে হবে। আর আমি যদি সাধারণত বাংলা বলছি তাহলে তো পশ্চিমবঙ্গের শহর আশেপাশে যা আছে সবগুলোই বাংলার অন্তর্ভুক্ত। আজকে আমাদের বাংলাদেশে যে বুদ্ধিজীবী নামক পরজীবী চর্চা হয় বা যারা রয়েছেন তারা কিন্তু সম্পূর্ণ পশ্চিমবঙ্গের বাঙালিয়ানা সামনে নিয়ে আসেন, কিন্তু এই পশ্চিমবঙ্গের যে বাংলা হওয়া এটাই কিন্তু শামসুদ্দিন ইলিয়াসার মাধ্যমে হয়েছে। তারা বাংলা ছিল না, তাদের ভাষা বাংলা ছিল বা এই জাতীয় ছিল, তাদেরকে বাংলা করেছি আমরা মুসলমানরা। অথচ বর্তমান সময়ে এসে ব্রিটিশরা এমন একটা কাজ করেছে যে আমরাই এই পশ্চিমবঙ্গের বাঙালিয়ানাকে সামনে রাখি। এরপরে দ্বিতীয় আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমরা যদি বাংলার অতীত ইতিহাস পর্যালোচনা করি তাহলে কখনোই আমরা শুধু বাংলাকে একসাথে আলাদা করে রাখতে পারবো না, তার আশেপাশে সবগুলো অঞ্চলকে একসাথে করতে হবে। আমরা রাঢ় বলি বা পশ্চিমবঙ্গ বলি, সিলেটের উপরে যদি ওই পারে কামরূপের কথা বলি, বিহারের কথা বলি, বাংলা বিহার একসাথেই আমাদের আলোচনা করতে হবে। তো এই জায়গা থেকে আমাদের জাতিসত্তা শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি আসি। আমাদের ইতিহাস চর্চার ক্ষেত্রে আর্যদেরকে খুব বড় করে নিয়ে আসা হয়, অথচ আর্যরা এসেছিল খ্রিস্টপূর্ব 15 শতকের ওই সময়টায়। আর এর 1200 বছর 320-21 খ্রিস্টপূর্বে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। এই আর্যরা এসেছিল পশ্চিম থেকে ভারতে এসে আগ্রাসন চালায়। এই আগ্রাসন চালার কারণে ভারতের অধিবাসীরা ছিল যারা দ্রাবিড় ছিল, দ্রাবিড়ে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এই দ্রাবিড়দের একটা অংশ বিভিন্ন জায়গায় ছড়ে যাওয়ার ফলে একটা অংশ চলে আসে আমাদের বাংলার এই অঞ্চলে। তো এই বাংলার এই অঞ্চলে যারা আসে তারা এখানে বেশ ভালোভাবে শক্তিশালী হয়ে যায়। এই যে আর্যরা আসার পরে ভারতে একদম যা ইচ্ছা তাই করার পরে বাংলায় যখন এদিকে আসে তখন দ্রাবিড়রা তাদের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়ায়। এই যে বললাম 1200 বছর পরে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে, মৌর্য সাম্রাজ্যের সময়ও আর্যরা বাংলায় কোনো কিছু করতে পারেনি। এই দ্রাবিড়রা অস্ট্রিকটা এখানে খুব ভালোভাবে শক্তিশালী হয়েছিল। এরপরে মৌর্যর পরবর্তীতে সময় আস্তে আস্তে যখন এই বিষয়গুলো হচ্ছে তখন আর্যরা দেখতেছে আমরা কোনোভাবেই সফল হচ্ছি না আক্রমণ করে রাজনৈতিকভাবে, তখন তারা কি সাংস্কৃতিক আধিপত্যের কাজ করলো। তারা যেহেতু ঋগ্বেদ লিখছে, বৈদিক সভ্যতা তাদেরই তৈরি, তো তারা কী করলো তাদের যে সাহিত্য আছে সেই সাহিত্য চর্চায় যারা নেগেটিভ চরিত্র আছে তাদেরকে আমাদের এখানকার মানুষদের চরিত্রের মতো করে উপস্থাপন করলো। তাদের তো পুরাণ আছে, তো সেই পুরাণে যারা খলনায়ক ছিল প্রত্যেকটা খলনায়কের দৈহিক অবয়ব সব কিছু এই দ্রাবিড়দের আমাদের বাংলার পূর্বপুরুষদের আদলে করা হয়েছে। তার মানে এই যে আমরা দুর্গা পূজা দেখি, বিভিন্ন পূজা দেখি, তাদের যে অসুর আছে, এই ধরনের যে দেবতা অসুর যুদ্ধ, প্রত্যেকটা খলনায়ক ছিল আমাদের এই অঞ্চলের যে দ্রাবিড়ে তাদেরকে পরাজিত করেছে, স্থানীয় মানুষরা যে পরাজিত করেছে তাদের কে এক ধরনের আদলে গড়ে তুলছে তাদের নেগেটিভ চরিত্রগুলো। তো এই যে শক্তিশালী জাতিসত্তা আছে আমাদের, ওই যে আমি বললাম উপনিবেশ না একটা কী যেন শব্দ আছে, উপনিবেশ না মাইগ্রেশন। মুসলমানরা এই মাইগ্রেশন করার মাধ্যমে এই জাতিসত্তার সাথে একবারে মিশে গেছে। এমনি তো মুসলমান যারা এখানে এসে তারা তো ন্যায় আদালত নিয়ে আসছে, আর এরপর যখন এই যোদ্ধা জাতি বা নিজেদের জাতিসত্তার সাথে শক্তিশালী একটা জাতি যখন এসে একসাথে মিশে গেছে তখন তারা সত্যিকার শক্তিশালী একটা জাতিতে পরিণত হয়েছে। তো এখান থেকে কিন্তু সাধারণত বাংলা উঠে আসছে। তো আমরা যখন এইভাবে জাতিসত্তার জায়গা থেকে আমরা যখন পাল সাম্রাজ্য দেখব, সেন বংশ দেখব, এই পুরো অংশটাই কিন্তু আমরা দেখব এই বাংলার সাথে আশেপাশের অঞ্চলে একটা মেলবন্ধন আছে। এই কখন পশ্চিমবঙ্গ বাদ দিয়ে, বিহারকে বাদ দিয়ে, কামরূপকে বাদ দিয়ে, সেভেন সিস্টার ওই অঞ্চলকে বাদ দিয়ে বাংলার ইতিহাস কখনো নিয়ে আসতে পারবো না। যার কারণেই যে বা যারা বলবে বখতিয়ার খলজি তো পশ্চিমবঙ্গ নদিয়ায় আসছে, আমরা কেন এখন বাংলাদেশে বসে আলোচনা করতেছি, অতএব তাদের এই প্রশ্নটা ধোপেই টিকে না। কারণ কি আমরা যে বাংলার স্বপ্ন দেখি, যে বাংলাকে আমরা একসাথে নিয়ে আসছি, যে জাতিসত্তা নিয়ে কথা বলি, সেই জাতিসত্তা সত্যিকার অর্থেই বৃহৎ বাংলার কথা বলে, ক্ষুদ্রতর বাংলা না। আচ্ছা, এরপরে আমি তৃতীয় যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে নতুন যুগের সূচনা। নতুন যুগের সূচনা কেন, এই বিষয়টা বুঝতে গেলে আমাদের যে বিষয়টা আলোচনা করতে হবে সেটা হচ্ছে পূর্বাপর তুলনা করতে হবে। শফিকুল ইসলাম ভাই কিছু বিষয় নিয়ে আলোচনা করছেন, আমার পরবর্তীতে কাজী সালমাকেও আলোচনা করবেন। তো আমি এই জায়গায় সংক্ষেপে আলোচনা করতেছি, সেটা হচ্ছে এই পূর্বাপর যুগের যে আলোচনাটা আছে সেটা খুব সংক্ষেপে করতে চাচ্ছি। দেখেন, ওই সময় সেনরা ছিল,
বৌদ্ধদের এই যে যে অবদান বা বলা যেতে পারে যে জ্ঞানতাত্ত্বিক বিপ্লব বা বলা যেতে পারে তাদের যে মানে জ্ঞানের একটা আবাসস্থল ছিল, সেই বিষয়টাকে সেনা যেভাবে ধ্বংস করছে, সেই ধ্বংস থেকে কিন্তু উত্তরণ করেছে স্থানীয়দের কারা? মুসলমানরা। যদি আমরা কিছু দিক থেকে তুলনা করি বখতিয়ার খিলজি আসার পরে কী হয়েছে আর পূর্বে কী ছিল, যদি প্রথমে ধর্মের দিক থেকে দেখি, পূর্বে শফিক ভাই বললেনই যে একদম হিন্দুদের ভিতরে কী ছিল? 4টা জাত ছিল, ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র। আর এর নিচে তো অস্পৃশ্য কিছু জাতি ছিল যাদেরকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, দেখা যাবে না, কোনো কিছু করা যাবে না, তারা তো আলাদা, এরা তো ধর্তব্যের ভিতরেই নাই। আর এই ব্রাহ্মণরা তাদের জাত প্রথার বাইরে কখনো বিবাহ করতো না। এরপরে হচ্ছে তাদের যে ধর্মীয় গ্রন্থগুলো শুনলে কী করা হতো? তাদেরকে মানে অত্যাচার করা হতো, নির্যাতন করা হতো। এটা খুব কমন ঐতিহাসিক বর্ণনা, আর এটা খুব প্রমাণিত বর্ণনা। কিন্তু মুসলমানরা আসার পরে এই বিষয়টা সম্পূর্ণরূপে কী হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। এই বিষয়টা আলাদা করে প্রমাণ করার দরকার নেই, কারণ এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত যে মুসলমান আসার পরে সব দিক থেকে এই বিষয়গুলো ছিল না। আর সামনে ওই বিষয়টা আসবে যে কারা মুসলমান হয়েছে, কেন মুসলমান হয়েছে, হিন্দুরা কেন ডেকেছে, এই বিষয়গুলো। এরপরে হচ্ছে সেনরা বৌদ্ধদেরকে যে পরিমাণ অত্যাচার করেছে, সেই অত্যাচারকে মুক্ত হওয়ার জন্যেই কিন্তু মুসলমানদেরকে কারা মানে বৌদ্ধরা ডেকেছে, যেন এই সকল কিছুতে কী করা যায়? মুক্ত হওয়া যায়। এটা হলো ধর্মের বিষয়। এরপরে যদি হচ্ছে প্রশাসনের দিকে তাকাই, তাহলে হ্যাঁ, এটা ঠিক আছে, ডক্টর আব্দুল করিম তিনি লক্ষণ সেনকে, যদি শফিক ভাই যেহেতু পূর্ববর্তী আমাদের শাসনেরই উদাহরণ দিলেন পালিয়ে যাওয়া শাসকের, তো হ্যাঁ ঠিকই আছে, এক্ষেত্রে আব্দুল করিম এভাবে তুলনা দিয়েছেন, সেটা হচ্ছে তিনি খুব স্বৈরশাসক ছিলেন, খুব জালিম ছিলেন, কিন্তু কথা হচ্ছে তিনি তার কাজে দক্ষ ছিলেন, যার কারণে এতটা মানে স্বৈরশাসক হওয়ার পরেও তিনি তার মানে আভিজাত্য বা তার শাসনকে টিকে রাখতে পেরেছিলেন। তো লক্ষণ সেন আসলেই যে খুব দুর্বল শাসক ছিলেন বিষয়টা এরকম না, এটা হচ্ছে আব্দুল করিমের ঐতিহাসিক বর্ণনা বা তিনি এই বিষয়টাকে সামনে এনেছেন। তো তার প্রশাসন কেমন হবে? তার প্রশাসন হবে নিশ্চয়ই হবে, তিনি যেহেতু ব্রাহ্মণ ছিলেন, ব্রাহ্মণদের দিয়ে দ্বারা মানে ঘেরা। আর ব্রাহ্মণ তো অত্যাচার করতো ইয়ের উপর, সেটা তো জানা কথাই। আর ব্রাহ্মণদের চারিত্রিক বর্ণনা কেমন ছিল সেটা আলাদা করে এখানে তুলে নিয়ে আসে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। তারা কেমন লম্পট ছিল, কী ছিল। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আরবিতে একটা কথা আছে, প্রবাদ, আল মাদু ইয়াকিসু আলা নাফসি, মানুষ অন্যকে নিজের সাথে তুলনা করে। এই ব্রাহ্মণরা বা তাদের উত্তরসূরি যারা পরবর্তীতে বঙ্কিম, শরৎ, রবীন্দ্র যারা এসেছে, তারা ইতিহাস বর্ণনা করেছে, অসীম রায় বলি আমরা, এরপরে হচ্ছে যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, তারা কিন্তু এই উত্তরসূরি, তারা নিজেরা যেমন অপরকে এমনই করে ধারণা করে। যেমন হচ্ছে রবীন্দ্রনাথের দাদাকে বলা হয় প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, কিন্তু তিনি আসলে প্রিন্স ছিলেন? ফয়েজ আলমের তিনি ঐতিহাসিকভাবে দেখিয়েছেন যে তারা আসলে কেউ ছিলেন না, প্রিন্স ছিলেন না। তারা কলকাতায় এসেছিলেন, নিজেরা মানে নিডি ব্যক্তি ছিলেন, নিডি পার্সন ছিলেন, তাদের অত ধরনের তেমন কিছু ছিল না। ইংরেজরাই তাদেরকে এই ধরনের লকব দিয়ে, এই ধরনের মানে উপাধি দিয়ে এতটা বড় করেছে, অথচ তারা কিন্তু লম্পট ছিলেন। তার মানে তারা যেমন মুসলমানদেরকে তারা সেইভাবেই উপস্থাপন করবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। এই তো গেল ধর্মের বিষয়, প্রশাসনের বিষয়। এরপর যদি আমরা ভাষার দিক থেকে দেখি, ভাষার যে বিষয়টা আছে সেটা হচ্ছে, এটা একদম সর্বজন বিদিত, এটা হচ্ছে মুসলমানরা আসার পরে বাংলাকে উদ্ধার করেছে। মুসলমানরা যদি না আসতো তাহলে আজকের যে বাংলা ভাষা বা বাংলা ভাষার পূর্বসূরি, এটাকে কোনোভাবেই পাওয়া যেত না। এই যে মুসলমানদের সোনালি সময় কিন্তু সম্ভবত ইলিয়াস শাহীর সময়েই কিন্তু এই কাজগুলো করা হয়েছে। সম্ভবত হোসেন শাহ ছিলেন, তার সময় এক এক করে যে হিন্দুদের যতগুলো ছিল, ধর্মগ্রন্থ ছিল বা তাদের পুরাণ কাহিনী ছিল, সেগুলো বাংলায় অনুবাদ করা হয়েছে, তো কি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। কিন্তু সেনরা কী করেছে? তারা যেহেতু ব্রাহ্মণ ছিল, তারা বাংলা বলাকে একদম খারাপ জিনিস মনে করত। বাংলা ছিল যে অস্পৃশ্য শূদ্রদের ভাষা। বাংলা বলা মানে কি, তার সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। বাংলা ছিল এরকম একটা ভাষা। অথচ তারও কিছু পূর্বে বাংলা কিন্তু আমরা জানি, চর্যাপদের বিষয়গুলো জানি, বৌদ্ধদের এই যে মানে জ্ঞান চর্চার বিষয়গুলো আমরা জানি, বাংলা কীভাবে সামনে আসছে। তো এখান থেকে কিন্তু ভাষাকে মুসলমানরা উদ্ধার করছে। আশা করি আমরা বুঝতে পারতেছি যে তুলনা, নতুন যুগের সূচনা কেন বলতেছি, বখতিয়ার খিলজি যে এই বিষয়টা সূচনা করছে। তো বখতিয়ার খিলজির যে মুসলমান মানে শাসনের সূচনা করছে, মুসলমান শাসন মূলত এই দিকগুলোকে সামনে নিয়ে এসেছে, আর পূর্বের তুলনায় নতুন যুগের সূচনা করেছে। এরপরে হচ্ছে আলাদা করে আর কিছু বলার প্রয়োজন নাই। আমরা এবার যদি ছোটো করে বখতিয়ার খিলজির অবদানের দিকে তাকাই, যেহেতু আমরা বখতিয়ার খিলজির পরবর্তী সময়ে আলোচনা করলাম, বখতিয়ার খিলজি কিছু করেননি। তিনি মাত্র 1204 কি 1205 তিনি এই সময়টা এসেছেন। তিনি মৃত্যুবরণ করেছেন, আমি যদি ভুল না করে থাকি 1206। তাহলে 1 থেকে 2 বছর তিনি এই বাংলা অঞ্চলে ছিলেন। এই যে 1 থেকে 2 বছরে তিনি কী কাজ করেছেন, সেটা হচ্ছে
এই যে ভেঙে পড়া একটা সমাজ, শফিক ভাই কিন্তু যৌক্তিকভাবে তুলে ধরলো, এই যে ভেঙে পড়া একটা সমাজকে একদম নতুন একটা কাঠামোয় গড়ে তুলছেন বখতিয়ার খিলজি। তিনি ইকতা পদ্ধতি নতুন করে নিয়ে এসেছিলেন। ইকতা বলতে বলা যায় হচ্ছে বিভিন্ন ছোট ছোট এলাকায় ভাগ করা। তো এখানে আমরা গুরুত্বপূর্ণ 2-3 জনের নাম জানি যিনি তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, সেটা হচ্ছে হুসামুদ্দিন আর আলী মর্দান, নামগুলো আমরা আমাদের পরিচিত। তো তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন হচ্ছে ইফতার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। এই দায়িত্বটা কেমন ছিল আমরা সকলে জানি যে হচ্ছে যিনি শাসক হন তার তো কিছু একটা প্রাপ্য থাকে বা ইয়ে থাকে, আবার একটা দায়িত্ব থাকে যে কর তোলা, বিষয়গুলো তোলা। তো এই যে কর তোলা বা যে আয় হয়, সে আয়ের একটা অংশ থাকতো তাদের উপরে। এখানে আমার ভুলও হতে পারে, যদি ভুল হয় তাহলে আমার এর জন্য ক্ষমা প্রার্থী। আচ্ছা, এরপরে হচ্ছে তিনি যেহেতু এই বিষয়গুলো আলোচনা করছেন, তার মানে বোঝা যাচ্ছে তিনি অর্থনৈতিক দিক থেকে একটা শক্তিশালী ভিত্তি দাঁড় করে দিয়ে গেছেন, আর প্রশাসনের দিক থেকেও ভিত্তি দাঁড় করিয়ে দিয়ে গেছেন। না হলে কিন্তু এই যে প্রথমেই খিলজি রাজবংশ আসতো না কিছুদিনের জন্য। তারপরে খিলজি রাজবংশ কিছুদিন শাসন করার পরেই কিন্তু সম্ভবত ইওয়াজ খিলজি না কার হাতে যেন মামলুকদের অধীনে চলে যায় প্রায় 20 থেকে 30 বছর। এই যে 20 থেকে 30 বছর একটা মানে বিবর্তনের ভিতর দিয়ে গেছে, এটা কি খুব খারাপভাবে গেছে? অবশ্যই না। এই যে নতুন করে যুগের সূচনা কে করেছেন? বখতিয়ার খিলজি করেছেন। এরপরে শিক্ষার দিক থেকে আমরা বখতিয়ার খিলজিকে আলোচনা করি সাধারণত মানে কী হিসাবে, একজন বিজয় হিসাবে। এই বিষয়টা অনেকটা দিরলিস আর্তুগুলের সাথে মিলে। আমরা আর্তুগুলকে দিরলিস আর্তুগুল দেখার পর আমরা দেখি তিনি খুব বিজেতা ছিলেন বা যোদ্ধা ছিলেন, কিন্তু তিনি একজন মানে সুফিও ছিলেন, সাধকও ছিলেন। আমার একটা বিষয় মনে আছে, ক্লাস 8-এ অথবা ক্লাস 9-এ যখন ফোন এতটা হয়নি, সাধারণ ছোটো ছোটো কথাগুলো মিমের মতো মনে হইতো। তখন কোথাও যেন আমি দেখেছিলাম যে আমাদের জীবনে কোনো নাম না মনে থাকলেও একটা নাম মনে থাকে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। এই যে তখন হাসি মানে মিমের মতো লাগছে, আমি হাসছি, কিন্তু তখন মনে হয়নি বিষয়টার ভিতরে গভীরতা আছে। পরবর্তী সময় আস্তে আস্তে যখন জানলাম তিনি একজন সুফি ছিলেন, তখন আমার কাছে মনে হয় নিশ্চয় এই নামের ভিতরে কোথাও না কোথাও একটা রুহানিয়াত আছে, যে রুহানিয়াতের কারণে আমরা তাদের যে এই যে মানে আধ্যাত্মিক উত্তরসূরি, ইসলামী সভ্যতার ধারাবাহিক হিসেবে তার উত্তরসূরি, সে রুহানিয়াতের ধারাবাহিকতার জায়গা থেকেই এই নামটা আমরা সহজে ভুলতে পারি না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা মতামত, কারোর সাথে নাও মিলতে পারে, কিন্তু এটা আমার মনে হয়। তো তিনি আসলে এই ধরনের একজন মানুষও ছিলেন, না হলে কিন্তু মানে মাত্র কিছুদিনের মাথায় নতুন একটা জিনিস প্রতিষ্ঠা করে দিয়ে নতুন যুগের সূচনা করাটা আসলে সম্ভব ছিল না। তিনি মানে একাধারে কয়েকটা বিষয়, যেহেতু সুফি ছিলেন, শিক্ষার দিকে তিনি নজর ছিলেন, যার কারণে তিনি মসজিদ, মাদ্রাসা এবং খানকা, দেখেন খানকা কেন প্রতিষ্ঠা করছেন? কারণ তিনি সুফি ছিলেন। মসজিদ কেন প্রতিষ্ঠা করছেন? তিনি ধর্মর অনুরাগী ছিলেন। আর মাদ্রাসা অবশ্যই শিক্ষার জন্য। এই যে মাত্র 2 থেকে 3 বছরে তার যে মানে বিবর্তনের যে সময়টা, তিনি নতুন করে আসলেই নতুন যুগের সূচনা করেছিলেন, যার কারণে পরবর্তী সালতানাতে বাংলা এতটা মানে সমৃদ্ধশালী হইতে পারছিল। আশা করি এই যে নতুন যুগের সূচনা কেন বলবো, কেন আমার নতুন যুগের সূচনাটা অবশ্যই হয়েছে, আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। যদি না করতে পারি তাহলে মানে ক্ষমা প্রার্থী। আচ্ছা, এরপরে আমার 4টা টপিকের শেষ যে টপিকটা ছিল সেটা হচ্ছে ইতিহাস পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তা। আমার মাথায় যে আলোচনাটা এসেছিল, যে প্রশ্নটা এসেছিল যে আজকের এই সময় এসে কেন আমাদের এই আলোচনাটা প্রয়োজন, এর পিছনে আমি বারবার শুরু থেকে বলছি ঔপনিবেশিক মনস্তত্ত্ব, মানসিক দাসত্ব, এই বিষয়গুলো হচ্ছে কেন এসেছে, আমাদের ইতিহাসের বিবর্তন কেন হয়েছে বা ইতিহাসগুলো কেন ধ্বংস হয়ে গেছে, মূলত এই বিষয়টা আমি একটু সংক্ষেপে আলোচনা করব। তো এই যে আমাদের ইতিহাস পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তা রয়েছে, এটা আমি মানে ইংরেজদের সময় থেকে আলোচনা করতেছি, কারণ শুরুটাই হয়েছে ওই সময় থেকে। তো এর শুরুটা হয় হচ্ছে 1784 সালে উইলিয়াম জোনসের দ্য এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার মাধ্যমে। এখন 1757 সালে কি হয়েছে, মানে আমাদের এই বাংলার পতনের মাধ্যমে সারা উপমহাদেশের পতনের মানে সূচনা হয়েছে। তো এখন কথা হচ্ছে মাত্র 30 বছরের মাথায় এশিয়াটিক সোসাইটি গঠন হলো, মানে ইতিহাস বিকৃতি করার জন্য। যদি একটু মানে খটকা লাগতে পারে, মাত্র 30 বছরের মাথায় কেমনে হলো? যদি এই প্রশ্নটা আসে তাহলে বলতে হয় কলকাতা শহরটাই কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য, মুসলমানদের বিরুদ্ধে একটা ঘাঁটি হিসেবে গড়ার জন্য। আপনারা যারা সিরাজউদ্দৌলার ইতিহাস জানেন বা পর্যালোচনা করেছেন বা পড়েছেন, তারা কিন্তু জানেন যে এই একটা মানে টাকার ঘটনার কারণে কিন্তু সিরাজউদ্দৌলা একবার হচ্ছে কলকাতার ভূমিকে কী করেছিলেন, মানে আক্রমণের জন্য রওনা হয়েছিলেন। আমি নামটা মনে করতে পারতেছি না। তো তার মানে কি, মানে এই যে সিরাজউদ্দৌলার যে রাষ্ট্রীয় কোষাগার থেকে বড় একটা অঙ্ক টাকা মেরে দিয়ে বা অর্থ মেরে দিয়ে তিনি কোথায় গিয়েছিলেন? কলকাতায় গিয়ে তিনি হচ্ছে ইংরেজদের আশ্রয়ে ছিলেন। তো কথা হচ্ছে এই যে কলকাতার মুসলমানদের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে, সেটা কখন? সেটা হচ্ছে 1690 সালে। তার মানে পলাশিরও প্রায় 70 বছরেরও আগে, 70 বছরের আগে। তার মানে হচ্ছে 30 বছরের মাথায় এশিয়াটিক সোসাইটি গঠন করে ইতিহাস বিকৃতির কাজ শুরু করবে, এটা মোটেও অস্বাভাবিক কিছু না।
এশিয়াটিক সোসাইটি মূলত প্রতিষ্ঠা করা হয়েছে ওরিয়েন্টালিজম বা ওরিয়েন্টালিস্টদের কাজের জন্য। আমরা সকলে জানি ওরিয়েন্টালিজম বিষয়টা কি। দেখেন, লর্ড মেকলে একটা কথা বলেছিল, সেটা কি, আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করতে যাই যে শিক্ষা ব্যবস্থায় এখানকার মানুষেরা গায়ে গতরে হবে হচ্ছে ভারতীয়, বাঙালি, হিন্দু, কিন্তু মনস্তত্ত্বে তারা হবে পুরোই মানে ইউরোপিয়ান। তো এই বিষয়টার জন্য কীভাবে কী প্রয়োজন আছে, এ জায়গায় হচ্ছে এই যে ওরিয়েন্টালিজমটা বেশি ভালোভাবে কাজ করেছে। আমি মনে করি আমাদের প্রত্যেকেই ওরিয়েন্টালিজম বইটা পড়া উচিত। আমিও যদি ওইভাবে পড়ে পুরোটাই শেষ করতে পারি, এটা আমারও ব্যর্থতা, কিন্তু এই বিষয়টা অন্তত না পড়া হইলেও একটা মানে ধারণা রাখা উচিত যে এই ওরিয়েন্টালিজম দিয়েই আমাদের ভারত উপমহাদেশের মানে বুদ্ধিভিত্তিক চর্চাটাকে মানে একদম বুদ্ধিভিত্তিক ব্যবসায় পরিণত করা হয়েছে, এভাবেই বলতেছি আমি। এখন এই যে ওরিয়েন্টালিস্টরা তারা যে এসেছে, তারা এখন প্রথম কাজটা কী করছে, হিন্দুদেরকে মানে উত্থান করেছে। এই যে আমরা হিন্দু পরিভাষাটা দেখি, হিন্দু পরিভাষাটা বলা যেতে পারে, এটা হচ্ছে আমার কথা না, এটা হচ্ছে ফয়েজ আলম এবং হচ্ছে আমি যদি ভুল না করে থাকি এম.এ. রহিম, এরকম আরও কিছু ইতিহাসবিদ আছেন, তাদের এই কথা। সেটা হচ্ছে হিন্দু শব্দটা আদতে ছিল না। এই বিষয়টার জন্য শফিক ভাই কিন্তু এক ধারাবাহিকভাবে বর্ণনা দিয়েছেন, ফাহিয়েন হিউম্যান সাইয়ের বর্ণনা দিয়ে বলেছেন এখানে হচ্ছে কি বৌদ্ধরা ছিল। যদি এখানে 20,000 ভিক্ষু থাকতে পারে, তার মানে এখানে 20 লক্ষ বৌদ্ধ ছিল, বৌদ্ধ পরিবার ছিল। তার মানে কি এখানে বৌদ্ধরা ছিল। এরপরে হচ্ছে তারা দেখিয়েছেন এখানে তাদের যে ধর্মীয় বর্ণনা, সে ধর্মীয় বর্ণনায় জৈন আর বৌদ্ধ ছিল, কোনো হিন্দুদের কোনো ছিল না, বর্ণনায় ছিল না। মূলত তারা আর্যতত্ত্বের মাধ্যমে, সেই বিষয়টাতে আসতেছি, আর্যতত্ত্বের মাধ্যমে হিন্দুদের সাথে এই যে হিন্দুদের পরিভাষা, এই যে নয়া হিন্দুত্ববাদের সাথে আর্যদের একটা আর কি মিল করে দিয়েছে। কিসের মাধ্যমে? এই ওরিয়েন্টালিজমের মাধ্যমে। এই কাজটা কারা করছে? এই কাজটা করছে হচ্ছে এই এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটি হচ্ছে একটা প্রকাশনা প্রতিষ্ঠান যারা বই বের করে। তো এই জিনিসটা তারা যেহেতু ইতিহাস নিয়ে কাজ করতেছে, এখন দেখেন ইতিহাস নিয়ে তারা কেন কাজ করে। এই যে আজকে আমরা 500 বছরের বা বলা যেতে পারে মানে 200 বছরের স্বাধীন সালতানাত থাকার পরেও, 500 বছরের একটা ইসলামী সুন্দর একটা সময় থাকার পরেও আমরা এখানে নতুন করে আলোচনা করতে হচ্ছে নতুন যুগের সূচনা। আমাদের সামনে প্রশ্ন হচ্ছে বিজয় না দখল? কেন? কারণ হচ্ছে আমরা আমাদের ইতিহাসটা জানি না, ইতিহাসটাকে আমাদেরকে লুকিয়ে রাখা হয়েছে। তো যার কারণে ইতিহাসটা আমাদের আলোচনা করা প্রয়োজন। মূলত যদি আমি আমার ইতিহাসটাকে না জানি, আমি আমার পূর্বপুরুষের সাথে মেলবন্ধন করতে না পারি, তাহলে হচ্ছে আমি আমার যে মানে আত্মশক্তি, আত্মবিশ্বাস, জাতিসত্তা, এটাকে আমরা কখনো খুঁজে পাবো না। এই যে আমি এটাকে বললাম জাতিসত্তা, কারা দ্রাবিড়রা ছিল, অস্ট্রিকটা ছিল, আর যদি এখানে আসতেই দেয়নি। এই জাতিসত্তার সাথে মুসলমান যখন মিশে গেছে, তা তো যোদ্ধা জাতি এবং আখলাক ও আধ্যাত্মিকতার জাতি, আদালতের জাতি, তারা যখন মিশে গেছে, তারা নতুন একটা সমাজ সভ্যতা গড়ে উঠছে। নয়তো 500 বছর এভাবে সোনালী সভ্যতা কখনো সম্ভব না, তাই না? তাহলে এরপরেও কেন আমাদের নতুন করে তুলনা করতে হচ্ছে? কারণ হচ্ছে আমাদের ইতিহাসটাকে একদম মানে গুড়িয়ে দেওয়া হয়েছে, একদম আমাদের থেকে হারিয়ে ফেলা হয়েছে। এই কাজটাই এশিয়াটিক সোসাইটির মাধ্যমে করছে ইতিহাস দিয়ে। এই যে ইতিহাস বিকৃতির প্রথম পর্যায়টা ঘটে হচ্ছে একজন ইংরেজ লেখকের মাধ্যমে। তিনি হচ্ছে জেমস টড। তিনি 1819 সালে, 1829 সালে একটা বই বের করে, সেটা হচ্ছে অ্যানালস অ্যান্ড এন্টিকুইটিস অফ রাজস্থান। এটাকে সংক্ষেপে টেলস অফ রাজস্থান বলা হয়। এখানে সর্বপ্রথম মুসলমানদেরকে বহিরাগত হিসেবে উপস্থাপন করে এবং হিন্দু স্থানীয়দেরকে, আবার কি বলছি, হিন্দু স্থানীয়দেরকে, আর তারা তো ওরিয়েন্টালিজমের মাধ্যমে কী করে হিন্দু শব্দকে প্রতিষ্ঠা করতেছে। তো এই যে হিন্দু স্থানীয়দের মাধ্যমে কি করছে, একটা নতুন শক্তিশালী সাম্রাজ্য দাঁড় করানোর চেষ্টা করতেছে। কি, মুসলমানরা বহিরাগত আর এখানে যারা ছিল তারা হচ্ছে স্থানীয়। এখন এই যে জেমস টডের এই কথাটা কিভাবে আরও বড় আকারে ধারণ করলো, সেটা হচ্ছে ম্যাক্স মুলারের আর্যতত্ত্ব। তিনি এটা 1872 সালে দিয়েছিলেন। এই বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে আর্যতত্ত্ব। দেখেন, তারা বলে যে হচ্ছে আর্যরা ছিল মূলত হচ্ছে মধ্য পৃথিবীতে। তারা কি করছে, তারা 2 ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ আসছে ভারতে, আরেক ভাগ আসছে ইউরোপিয়ায়। আর ইউরোপে তো বাংলা এসে কী করছে, তারা বলতেছে আমরা এখানে সভ্যতা প্রতিষ্ঠা করতে আসছি, নতুনভাবে সভ্যতা বিনির্মাণ করতে আসছি, আমরাই সভ্য, তোমরা সব বর্বর, তাই না? তার কারণে এই কারণে যে এখানকার যারা ব্রাহ্মণরা ছিল, এই জাতীয় যারা ছিল, তারা এই বিষয়টা একদম ভালোভাবে গিলে নিছে। হ্যাঁ, ঠিক আছে, তার মানে কি আমরা হচ্ছে আর্য জাতি। যে আর্য জাতি কারা? ইউরোপে গেছে। আমরা তার মানে কি, তার মানে রক্তে তারা আমাদের ভাই। যেহেতু আজ থেকে মানে 1500 বছর আগে, 2000 বছর আগে একটা অংশ আর্যরা ভারতে এসেছে, আর একটা অংশ ইউরোপে গিয়েছে। তো আমরা প্রায় 2000 বছর পরে আমরা আমাদের ভাইদেরকে পেয়েছি। এই যে একটা আত্মতৃপ্তি, এই আত্মতৃপ্তি তাদেরকে শক্তি দেয়। তো এই সকল একটা পরিবর্তনের ভিতর দিয়ে তার নতুন একটা মানে আত্মশক্তি পায়। এই যে দেখেন, ইতিহাসের মাধ্যমে তারা কিন্তু আত্মশক্তি পাচ্ছে। আরেকটা উদাহরণ দিই, আমার হয়তো লম্বা হচ্ছে, দুঃখিত সেজন্য।
দেখেন ইংরেজরা কি বলে, ইউরোপিয়ানরা কি বলে, তারা বলে হচ্ছে আমরা গ্রিক সভ্যতার সন্তান। অথচ দেখেন গ্রিক সভ্যতার পর রোমান সভ্যতা, এরপর তাদের আসে কি ডার্ক এজ। ডার্ক এজে প্রায় 1000 বছর চলে যায়, এরপর হঠাৎ করে রেনেসা হয়। আচ্ছা, তারা বলে কি এই যে গ্রিক রোমানদের যে জ্ঞান, এই জ্ঞানটা আমরা কী করছে রেনেসার সময় নতুন করে তুলে নিয়ে আসছি। আচ্ছা, জ্ঞান কি কখনো হঠাৎ করে উঠে আসার বিষয় না, ধারাবাহিক একটা বিষয়। এই যে মানে একজন শিক্ষক তার ছাত্রকে জ্ঞান দান করবে, তার ছাত্রকে সে জ্ঞান দান করবে, বিষয়টা এইভাবে আসে, তাই না? বিষয়টি কখন এমন হয়েছে যে আমার জন্ম হইল, কোনো দিন কোনো জ্ঞান অর্জন করে নেই, 30 বছর বয়স হঠাৎ করে আমি অনেক কিছু জ্ঞানের সম্পর্কে আমি করলে আমি রেনেসা করতেছি, এটা কি কখনো সম্ভব? এই যে 1000 বছর তাদের কি গেছে, ডার্ক এজ গেছে, যে সময় তাদের জ্ঞান ছিল না, কোনো কিছু ছিল না, তারপরেও তারা কী করছে, বলছে আমরা গ্রিক সভ্যতার সন্তান, রোমান সভ্যতার সন্তান। এই গ্রিক সভ্যতার সন্তান, রোমান সভ্যতার সন্তান বলে তারা কী করছে, নিজেদেরকে হাজির করে, মানে ঐতিহাসিকভাবে হাজির করে, বলে আমরা এতটা পুরানো। মুসলমানরা এতটা পুরানো না, মুসলমানরা এই তো মাত্র 1400 বছরের পুরাতন, আর আমরা তারও 1000-2400 বছর, 3000 বছরের পুরাতন। তারা এইভাবে দাবি করে। ঠিক এই কাজটাই তারা তো ইউরোপীয়দের ওরিয়েন্টালিজমে প্রভাবিত হয়ে, আর্যত্বে প্রভাবিত হয়ে এখানকার মানে ওই যে ব্রাহ্মণরা ঠিক এটাই বলছে, হ্যাঁ তার মানে ঠিকই আছে, মুসলমান তো আসছে এখানে বহিরাগত, আসছে 500 বছর আগে, 600 বছর আগে। মুসলমানরা 1400 বছর আগে হয়েছে, কী হয়েছে তাদের কী হয়েছে? কিন্তু মানে তখনকার সময় তো 1000 বছর বা 1200 বছর হচ্ছে, বাংলা আসছে তো 500 বছর, তো তাদের কথা হচ্ছে 500 বছর আগে আসছে, তো কী হয়েছে? আমরা তো সেই আর্যদের সাথে আমাদের সম্পর্ক আছে। তো ঠিক এইভাবে মানে নিজেদেরকে মানে বৃহৎ অতীতে সম্পৃক্ত করে তাদেরকে নিজেদেরকে আত্মবিশ্বাসী শক্তি জাতি হিসেবে তুলে ধরেছে। অথচ এই আর্যরাই কিন্তু দ্রাবিড়দের সাথে আমাদের এই বাংলার স্থানীয় জাতিসত্তার সাথে কখনোই পেরে ওঠেনি, এই বিষয়গুলো কিন্তু তারা কখনোই বলে না। আচ্ছা, তো এই যে ম্যাক্স মুলারের এই যে বিষয়গুলো, তো এখন তো আমরা দেখলাম ইউরোপিয়ানদের বিষয়, তো ইউরোপিয়ানদের বিষয়গুলো আমাদের ভিতরে কে নিয়ে এসেছে হচ্ছে তৎকালীন উদীয়মান ব্রাহ্মণ্য হিন্দুত্ববাদ। এই জায়গায় থেকে যে কয়জন মানে নাম আসবে, তাদের ভিতর প্রথমে আসবে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে অরবিন্দ ঘোষ 1907 সালে একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে দ্য আর্লিয়ার বঙ্কিম ওয়াজ অনলি এ পয়েট অ্যান্ড স্টাইলিস্ট, দ্য লেটার বঙ্কিম ওয়াজ এ সেইন্ট অ্যান্ড এ নেশন বিল্ডার। মানে হচ্ছে বঙ্কিম তার প্রাথমিক জীবনে একজন কবি এবং একজন সাহিত্যিক ছিলেন, কিন্তু পরবর্তী জীবনে গিয়ে তিনি একজন মানে জাতি রক্ষার গুরু, বা বলা যেতে পারে তিনি একজন নেশন বিল্ডার হয়েছেন, জাতির পিতা হয়েছেন। কেন? এই যে মানে ইউরোপীয়রা যে সকল তত্ত্ব, আর্য তত্ত্ব, ওরিয়েন্টালিজম, হিন্দু বিষয়গুলো সামনে নিয়ে আসছে, এই বিষয়গুলোকে বঙ্কিমচন্দ্র তিনি ইতিহাস নিয়ে কাজ করতেছেন। তিনি হচ্ছে মাত্র 8 বছর পরে, এই আর্য তত্ত্ব নিয়ে আসার 8 বছর পরে 1880 সালে তিনি বলছেন বাংলার কোনো ইতিহাস নাই, বাংলার কোনো ইতিহাস নাই, বাংলার ইতিহাস নতুন করে লিখতে হবে। দেখেন কতটা নির্লজ্জ আর কতটা মানে হচ্ছে জ্ঞান বুদ্ধিভিত্তিকভাবে কেউ অসৎ হলে যে এই কথাটা বলতে পারে বাংলার কোনো ইতিহাস নাই। অথচ ওই সময়টায় ইতিহাস বলতেই ছিল একমাত্র মুসলমানদের ইতিহাস। আমরা হচ্ছে কি শাসকদের জানি, মানে বাবরের জীবনী জানি, এরপরে হচ্ছে মিনহাজে সিরাজে তবাকাতে নাসিরি, এই বিষয়গুলো জানি, এরপর হচ্ছে আল বিরুনির ভারততত্ত্ব, এই বিষয়গুলো জানি। তখনকার সময়ে ইতিহাস বলতে মুসলমানদের ইতিহাস ছিল, হিন্দুদের ইতিহাস ছিল না। এই বিষয়গুলোকে বঙ্কিমচন্দ্র সরাসরি কী বলতেছে, সরাসরি বলতেছে বাংলার ইতিহাস নাই, আমরাই যে ইতিহাস লিখবো সেটাই হবে হচ্ছে ইতিহাস। আর যে বা যারা এই মুসলমানদের ইতিহাস লেখা পড়বে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আদতে তারা বাঙালিই না। অথচ একটু আগে আমরা কি বললাম, এই যে পশ্চিমবঙ্গের যারা ওই কলকাতা কেন্দ্রের বুদ্ধিজীবী যারা করে, তাদের যে মানে বাঙালিয়ানা, এই বাঙালিয়ানা কিন্তু কোনো কিছুই না। ওদেরকে বাঙালি করা হয়েছে কাদের মাধ্যমে? আমাদের মাধ্যমে। সাধারণত বাংলার সময় কী করেছেন? শামসুদ্দিন ইলিয়াস। তো এই যে এই বিষয়গুলোকে তার কী করে, সম্পূর্ণভাবে অস্বীকার করে। কিসের মাধ্যমে? ওই যে ইউরোপিয়ানদের একটা কে আছে, মানে পিছন থেকে ব্যাকআপ আছে, সেটা কি আর্যতত্ত্ব, ওরিয়েন্টালিজম, এই বিষয়গুলো। তো কথা হচ্ছে দেখেন, এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বলেছে যে ইতিহাস আমাদের নাই, নতুন করে লিখতে হবে, এই বিষয়টা দেখেন রেনা দিকাতে একটা কথা আছে, সেটা হচ্ছে আই থিঙ্ক দেয়ার ফর আই এম, আমি চিন্তা করি তাই আমি আছি। মানে হচ্ছে আমি যেভাবে যে বিষয়টাই চিন্তা করব ওটাই আমার বর্ণনা, ওটাই আমার জীবন, ওটাই আমার ইতিহাসকে ঠিক করবে। দেখেন যার কারণে এই যে পশ্চিমের ডার্ক এজ 1000 বছরের আছে, সে ডার্ক এজ 1000 বছরকে ভালোভাবে উপস্থাপন করতে পারে শুধুমাত্র এই বিষয়টার কারণে। দেখেন যে সময়টা ডার্ক এজ, ওই সময়টা কিন্তু মুসলমানদের স্বর্ণালী সময়। দেখেন তারা কীভাবে ইতিহাস বর্ণনা করেছে, তার পিছনে কিন্তু এই বিষয়গুলো কাজ করেছে। ইউরোপিয়ানরা ঠিক যেইভাবেই কাজ করেছে, বঙ্কিমচন্দ্র আমাদের বাঙালিদের ভিতরে ঠিক ওই কাজটাই মানে নিয়ে এসেছে। এরপরে
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরে এখানে আরেকজন ব্যক্তির নাম আসবে, সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। তিনি কি করেছেন, তিনি হচ্ছে এই যে হিন্দু শব্দটাকে নতুন করে নিয়ে আসা হয়েছে, এই বিষয়টাকে রাজা রামমোহন রায় ধর্মীয় মানে একটা আদলে তিনি নিয়ে এসেছেন, যে ধর্মের মানে ভিতরে তিনি এই বিষয়টাকে ধর্মীয় কাঠামো দিয়েছেন। আমরা তো জানি যে হচ্ছে সেনরা কতটা ছিল, মানে জাত প্রথায় বিশ্বাসী ছিল, বা মানে এই বিষয়গুলো তারা কতটা খারাপ ছিল। তো ঠিক সেই জন্য তারা এই বিষয়টাকে হচ্ছে হিন্দু শব্দটাকে তারা কী করে একদম মানে হিন্দু ধর্মের বা একদম ধর্মের আড়ালে দিয়ে দেয়, যার কারণে ওখান থেকেই আজকে মানে আমরা যে হিন্দু ধর্ম বলে চিনি, সেই হিন্দু ধর্মের যে বলা যেতে পারে যে ধারণা, এই ধারণাটা আমরা মূলত পেয়েছি কার কাছ থেকে, রাজা রামমোহন রায়ের কাছে থেকে। আমি যদি ভুল করে থাকি বলতে পারেন। এই বিষয়গুলো জানার জন্য শফিকুল ইসলাম ভাই বলেছেন যে বাংলার ইতিহাস চর্চার পথের কাঁটা ফয়েজ আলমের এই বইটা দেখতে পারে। আচ্ছা, এর পাশাপাশি হচ্ছে আরেকজন ব্যক্তির নাম আসে, তিনি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি কি কাজ করেছেন, তিনি হচ্ছে বলা যেতে পারে আরও একদম এগিয়ে গেছেন। তিনি কি জন ক্লার্ক মার্শম্যানের একটা বই আছে, সেটা হচ্ছে হিস্ট্রি অফ বেঙ্গল। তিনি এই বইটার অনুবাদ করতে গেছেন। তো অনুবাদ করতে গিয়ে তারা তো স্বাভাবিকভাবে জেমস টড যে কাজটা করছে, মুসলমানদেরকে একদম ভিলেন হিসেবে উপস্থাপন করছে, স্থানীয়দেরকে একদম ভালোভাবে দাঁড় করে দিয়েছেন। তিনি এই কাজটা ওই বইতে করছেন, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বইটা অনুবাদ করতে গিয়ে বলা যেতে পারে মার্শম্যান যতটুকু না মুসলমানদের বিষাদাগার করছে, তার সাথে প্রায় 10 গুণ বেশি বিষাদাগার করছে। কে করছে? এই হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার মানে এই যে ইতিহাসটাকে নতুন করে নিয়ে আসা, তারা কিন্তু একদম ভালোভাবেই একটা মানে মেথডের ভিতর থেকে আস্তে আস্তে নিয়ে আসতেছে। দেখছেন কীভাবে ইতিহাসটাকে পরিবর্তন করে দিচ্ছে, যেন মুসলমানরা কিচ্ছু নাই। এরপরে দেখেন বঙ্কিমচন্দ্র তো আমরা কথা বললাম, তিনি একজন সাহিত্যিকও ছিলেন, তাই না? তিনি তো প্রথম জীবনে সাহিত্যিক ছিলেন। তো এই সাহিত্যের ভিতরে তার জ্ঞান চর্চাটা কীভাবে নিয়ে এসেছেন, আমরা যদি হচ্ছে আনন্দ মঠের দিকে তাকাই, আমরা যদি হচ্ছে দেবী চৌধুরী রানী দুর্গেশ নন্দিনীর দিকে তাকায়, তাহলে কিন্তু দেখবো সম্পূর্ণ মুসলমানকে একদম মানে একদম খারাপভাবে উপস্থাপন করা হয়েছে। এরপরে তিনি যে বন্দে মাতারাম, তার যে বন্দে মাতারাম নেই, সেটা কিন্তু সম্পূর্ণ হিন্দুত্ববাদ একটা স্লোগান, সেটাই কিন্তু আজকে ভারতের একদম অন্যতম একটা ভারতের মানে স্লোগান। এখন কথা হচ্ছে এই যে সময়টায় কাজ করছে বঙ্কিমচন্দ্র এই বিষয়গুলো নিয়ে, ওই সময়টায় দুজন ব্যক্তিত্ব ছিলেন, একজন হচ্ছে বাল গঙ্গাধর তিলক, আর একজন হচ্ছে সাভারকর। আমি যদি ভুল না করে থাকি, এই দুইজনের কোনো একজন ছাত্রের হাতে আরএসএসের ভিত্তি হয়, যে আরএসএসের আজকে হচ্ছে রাজনৈতিক সংগঠন মানে বিজেপি। তো এই যে হিন্দুত্ববাদের বিষয়গুলো, সেই হিন্দুত্ববাদের বিষয়গুলো কিন্তু একবার বঙ্কিমচন্দ্রের বা রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওখান থেকে কিন্তু আসছে। আর তারা যে ইতিহাসটাকে বর্ণনা করছে, নতুন করে ইতিহাস লেখা, সেটা বললামই যে বাঙালির ইতিহাস কীভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখছেন, জেমস টড কীভাবে লিখছে। মূলত এই যে ইতিহাস চর্চার মাধ্যমে মুসলমানদেরকে ভিলেন বানানোর যে শুরুটা হয়েছে, এখান থেকে এই বিষয়টা সামনে আস্তে আস্তে এগিয়েছে। তো এই বিষয়টাই হচ্ছে মানে ওই সাহিত্যের মাধ্যমে চলে গেছে। তো এদিক থেকে একটা বিষয় হচ্ছে, তো মুসলমানরা কী করছে ওই সময়টা, মুসলমানরা বলতে গেলে এক ধরনের মানে পরাজয়ের বিরুদ্ধেই চলতেছে। প্রায় 100-150 বছর আগে মুসলমানদের মানে বলা যেতে পারে পতন হয়েছে, মানে মুসলমানদের একটা অধঃপতন। তো এই জায়গায় হচ্ছে একের পরে এক মুসলমানদের প্রথমে কী করে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে একদম জমিদারি ছিল, যা ছিল সবগুলো নষ্ট করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। এরপরে হচ্ছে আমাদের যে মক্তব শিক্ষা ব্যবস্থা ছিল, সেই শিক্ষা ব্যবস্থা লর্ড মেকলের মাধ্যমে ধ্বংস করা হয়ে গেলো। দেখেন আমাদের জ্ঞান চর্চাটা কি এরকম, সবাই বসে থাকবে, একজন শিক্ষক বলবেন, একজন ছাত্র বলবেন, সবাই জ্ঞান চর্চা একটা আড্ডা থাকবে। কিন্তু লর্ড মেকলের যে মানে শিক্ষা ব্যবস্থা, ইতিহাস চর্চা, সেখানে কী করা হলে সিলেবাসে একটা বই থাকবে, ওই বইয়ে যেটাই পড়া হবে সেটা সবাই জানবে। এই ব্রিটিশ একাডেমি শিক্ষা ব্যবস্থা এখন আমাদের ভিতরে চলছে না। আমরা কিন্তু সিলেবাসের বাইরে গিয়ে পরীক্ষা দিতে পারি না, কথা বলতে পারি না। এই যে আমি যদি এখন সেকুলারিজম সমালোচনা করি, কিন্তু এই সেকুলারিজম সমালোচনা করলে আমি যখন বিশেষে পরীক্ষা দিতে বসবো, তখন কিন্তু আমাকে কী করতে হবে, সেকুলারিজমের প্রশংসা করতে হবে। তার মানে কি এই যে ব্রিটিশ একাডেমির যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু ওই লর্ড মেকলে তাদেরই তৈরি করা একটা বিষয়। তো কথা হচ্ছে, তো এই যে সব দিক থেকে মুসলমানরা আস্তে আস্তে পিছিয়ে পড়তেছিল, আর তারা এভাবে এক নতুন ইতিহাস বিনির্মাণ দাঁড় করাচ্ছিল। আর এই যে আমি শব্দটিকে বলার জন্য দুঃখিত, বুদ্ধিবৃত্তি নামে যে ব্যবসাবৃত্তি করা হয়, সেটা কিন্তু মানে এই যে এক ধরনের পশ্চিমাপন্থী যারা বুদ্ধিজীবী আছে, তারা কিন্তু কাজটা করে। যেমন দেখেন মানে শফিক ভাই একটা কথা বললেন যে মানে মূলত কী করে, এই যে উপনিবেশ শব্দটাকে আমরা আমাদের জন্য মানে এমনভাবে নিয়ে আসি যেন সেটা যেন আমাদের জন্য নিয়ামত। বঙ্কিমচন্দ্র এমনভাবে কাজ করছে, ঈশ্বরচন্দ্র এমনভাবে কাজ করছে যে হচ্ছে এই উপনিবেশটা আমাদের কাছে নিয়ামত মনে হয়। এটা একটা উদাহরণ দিয়ে হচ্ছে আকবর আলী খান, আমাদের প্রখ্যাত অর্থনীতিবিদ, তিনি একটা কথা নিয়ে আসছে, সেটা হচ্ছে আশরাফ আতরাফ। তো এই বিষয়টা বর্ণনা করার আগে যে এই যে বুদ্ধিজীবী নামে যে ঘৃণাটা চর্চা হয়, সেই চর্চাটা কেন হয় তার উদাহরণ দেখার ক্ষেত্রে এটা বলবো। তো এই বিষয়টা ক্ষেত্রে যখন আশরাফ আতরাফ তত্ত্ব আসলো, তো আমি একটু এই যে আমি ঈশ্বরচন্দ্রের কথা বললাম, বঙ্কিমচন্দ্রের কথা বললাম, এটা কিন্তু 19 শতক,
তো 1900 থেকে 20 শতকের দিকে আসি। এই যে দেখেন আমরা যে বর্তমান ইতিহাসটাকে পড়তেছি, সেই ইতিহাসটাকে মূলত 3-4 জন ব্যক্তি লিখেছেন। একজন হচ্ছে রমেশচন্দ্র মজুমদার, একজন হচ্ছে যদুনাথ সরকার, আর একজন হচ্ছে অসীম রায়। তাদের যে ইতিহাস চর্চাগুলো আছে সেই ইতিহাসগুলো নতুন হয়ে চলে আসছে। তারা আমাদেরকে সম্পূর্ণরূপে ভিলেন হিসেবে উপস্থাপন করেছে এই ইতিহাসগুলো। তো অসীম রায় কী করেছেন? অসীম রায় আশরাফ আতার তত্ত্ব নিয়ে এসেছে। এই যে এই আশরাফ আতার তত্ত্ব বিষয়টা, একটু আগে বললাম আর্য তত্ত্ব, যেখানে কি হিন্দুদের সাথে কি করা হয়, মানে আর্যদের একটা সম্পর্ক করে দেওয়া হয়। তো এই বিষয়টাকে মানে কেন্দ্র করে তারা কি করে যে আমরা ভারতে একটা হিন্দু রাজত্ব তৈরি করব। তখন এই হিন্দু রাজত্ব তৈরি করার পরে একটা মানে হয়, সেটা হচ্ছে 1872 সালে। সেই 1872 সালে একটা আদমশুমারি হয়। সেই আদমশুমারিতে দেখা যাচ্ছে আমাদের এই বাংলা অঞ্চলে প্রায় 60-70% মুসলমান। সেটা কোন সময়? সেটা হচ্ছে উপনিবেশিক সময়। তখন তারা ভাবলো কি ব্যাপার, আমরা ভারতে বাংলায় হিন্দু রাজত্ব তৈরি করতে চাই, তাহলে এখানে এত মুসলমান হইল কীভাবে? তাহলে কী করা যায়? তার মানে হচ্ছে এরা যারা মুসলমান হয়েছে এরা হচ্ছে নিম্নবর্গের মুসলমান। নিম্নবর্গের মুসলমান কারা? ওই যে একটুকে বললাম অস্পৃশ্য, যাদেরকে ছোঁয়া যায় না, যারা হচ্ছে মানে শূদ্র, তারা হচ্ছে মুসলমান হয়েছে। এই যে মুসলমান হওয়া, এই যে আশরাফ তত্ত্ব, আশরাফ মানে কি শ্রেষ্ঠ, আতরাফ মানে কি এই যে নিম্নবর্গে যারা মুসলমান হয়েছে, এই বিষয়টার মধ্যে প্রমাণিত হয়ে গেল আমাদের এতে যারা মুসলমান তারা নিচু জাতের মুসলমান। এই বিষয়টা প্রতিষ্ঠা হয়ে গেল। এই বিষয়টা প্রতিষ্ঠা হওয়ার কারণে মুসলমানদের ভিতরে একটা হীনমন্যতা তৈরি হইল। দেখছেন ইতিহাসে কীভাবে বিবর্তন হচ্ছে আর আমাদের ভিতরে কীভাবে হীনমন্যতা তৈরি হচ্ছে। তো এই যে হীনমন্যতা তৈরি হওয়ার পিছনে যারা কাজ করে তাদের হচ্ছে পশ্চিমাপন্থী, আজকে পশ্চিমবঙ্গের যে বাঙালিয়ানা, তাদের যে বুদ্ধিজীবীপন্থী আমাদের মানে বুদ্ধিজীবী আছেন। তো তারা কী করে নিজেদেরকে আত্মার বিষয়ে উপস্থাপন করেন। তো তিনি একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে 47-এর আগ পর্যন্ত বাংলাদেশি বনাম বাঙালি জাতীয়তাবাদ একটা লেখায় তিনি এভাবে বলেছিলেন যে 47-এর আগ পর্যন্ত মুসলমানরা হিন্দু এ দ্বন্দ্ব ছিল, যার কারণে আশরাফ আতরাফ তত্ত্বটা এইভাবে কখনো সামনে আসেনি। কিন্তু পরবর্তীতে যখন 47-এর পরে আশরাফে চলে গেল পশ্চিম পাকিস্তানে আর আতরাফে চলে আসলো পূর্ব পাকিস্তানে। তার মানে এই সময়টা থেকে আমাদের ভিতরে এক ধরনের হীনমন্যতা কাজ করতেছে, আমাদের ভিতরে এক ধরনের সমস্যা কাজ করতেছে। এই যে দেখেন তিনি এই কথাটা বলতেছে, কিন্তু দেখেন তো তার এই কথাটার ভিত্তি কি? অসীমরা একটা তত্ত্ব দিচ্ছে, সে তত্ত্ব কি? আশরাফ আতরাফ তত্ত্ব। কিন্তু কথা হচ্ছে এটা কি মৌলিক কোনো ভিত্তি আছে? ভিত্তি নাই। এই যে বর্তমান সময়ে ইতিহাস চর্চা, আমাদের মানে বুদ্ধিভিত্তিক যে চর্চা, সেই চর্চাগুলো মূলত হচ্ছে এই ধরনের গ্রন্থের উপরে, যে ধরনের গ্রন্থের বয়স সর্বোচ্চ হলে 1 থেকে 100 বছর। আমরা ওই গ্রন্থটাকে একদম বেদ বাক্যের মতো মেনে নিয়ে আমরা সমালোচনা করি, আমরা পর্যালোচনা করি, তর্ক বিতর্কে লিপ্ত হই, কিন্তু যে সোর্স থেকে আমরা ঘটনাটা নিচ্ছি সেই সোর্স থেকে কখনো প্রশ্ন করি না। এই যে আশরাফ আতরাফ তত্ত্ব, সে কোন দৃষ্টিকোণ থেকে আশরাফ আতরাফের বিষয়টা বললো? 500 বছর যেখানে আমাদের এখানে একটা সোনালী সময় ছিল, সেই সোনালী সময় কবে মুসলমান ভিতরে এই ধরনের জাত প্রথা ছিল? ওই যে বললাম আলমার ইয়াকিস আলা নাফসি, যে নিজে লম্পট হয় অপরকে লম্পটই মনে করে, যে নিজে খারাপ হয় অপরকে খারাপই মনে করে। তারা নিজেরা এরকম ব্রাহ্মণ, যার কারণে মনে করছে মুসলমানের ভিতরে এই ধরনের মানে জাত প্রথা ছিল, তাই তারা আশরাফ আতরাফ করেছে। এই যে হচ্ছে সমস্যা, ইতিহাসের এই যে বাকবদল বা বলা যেতে পারে এই যে বিবর্তনের মাধ্যমে মূলত ইতিহাসটাকে আমাদেরভাবে এভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। দেখেন আমি 3 জন ব্যক্তির নাম বলছি, অসীম রায়, যদুনাথ সরকার আর রমেশচন্দ্র মজুমদার। অসীম রায়কে তো নিয়ে বললাম আশরাফ আতরাফ তত্ত্বের বিষয়টা। এরপরে রমেশচন্দ্র মজুমদারের কথা আসি, 2 বাক্যে তাদের কথা শেষ করতেছি। রমেশচন্দ্র মজুমদার হচ্ছে তিনি এই যে 19 শতকে 20 শতকে হিন্দুত্ববাদের হচ্ছে কি মানে গুরুত্বপূর্ণ প্রচারকারী, যে সময়টা আরএসএসের উত্থান হচ্ছে, যে সময়টায় হচ্ছে বলা যেতে পারে ভারতীয় কংগ্রেস, অনুশীলন সমিতি, হিন্দু মহাসভা উত্থান হয়, ওই সময়টায় তিনি গুরুত্বপূর্ণ কাজ করছেন কি এই হিন্দুত্ববাদ উত্থানের জন্য। আর তিনি লিখছেন কি গুরুত্বপূর্ণ একটা বই, এই রমেশচন্দ্র মজুমদারের নামে কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর.সি. মজুমদার হল আছে। তো কথা হচ্ছে, তো তারা যখন এইভাবে বর্ণনা করছেন বিষয়গুলো, তখন কিন্তু আমাদের ভিতরে একটা প্রভাব ফেলে যে হ্যাঁ তারা এই ইতিহাস লিখতেছে, তার মানে তো ঠিকই আছে। আর ওপর দিকে কি আকবর আলী খানের মতো বুদ্ধিজীবীরা যখন আমাদেরকে আত্মার বিষয় উপস্থাপন করে, আমাদেরকে ছোটো হিসেবে উপস্থাপন করে, তখন স্বাভাবিকভাবে আমরা কী করে দেবো? হীনমন্য মানে কী করবো? নিজেদেরকে হীনমন্য হিসেবে মনে করবো। অথচ এটা কিন্তু ঐতিহাসিক কোনো ভিত্তি নাই। একবার কল্পনা করে দেখেন তো, এই ব্রাহ্মণরা, বঙ্কিমরা, ঈশ্বরচন্দ্ররা নিজেদেরকে আর্যদের সাথে মিলাচ্ছে, যে আর্যরা আমাদের বাংলায় পা ফেলতে পারেনি, যে আর্যদের বইয়ে আমরা এখানে স্থানীয়রা মানে ক্ষোভবশত আমরা কি তাদের ওখানে ভিলেন। তো সেই তাদের উত্তরসূরিদের কাছেই কিন্তু মানে আমাদের বর্তমান বুদ্ধিজীবীরা কী করতেছে? নিজেদেরকে মাথাকে একদম মানে পদানত করতেছে তাদের পায়ের কাছে। তো এই যে একটা অবস্থা, তো এই যে ইতিহাসের যে বাকবদল, এই বাকবদল বিষয়টা আমাকে বুঝতে হবে। আর আরেকজন কথা সে যদুনাথ সরকার, তিনিও হচ্ছে গত শতকের একজন মানে ইতিহাসবিদ, তিনি লিখেছেন বাংলার ইতিহাস নিয়ে। তিনি মূলত হচ্ছে 2টা কথা বলেছেন। একটা হচ্ছে পলাশির পতনটা মূলত হচ্ছে ভারতের রেনেসা,
পলাশির পতনটা হচ্ছে ভারতের রেনেসাঁ। আর তিনি এটাকে ভিত্তি করে বাংলা রেনেসাঁ নতুন একটা পরিভাষা দিয়ে তিনি একটা মানে মানে জ্ঞান চর্চা করেছেন। তো কথা হচ্ছে এই যে ইতিহাসবিদরা কত শতকে এই গুরুত্বপূর্ণ কাজগুলো করে গেছে তাদের জায়গা থেকে। তো আমি যদি এই বিষয়ে একদম সামারি করি যে ইতিহাস পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তার কিন্তু টপিক নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করলাম, বেশ মানে বিরক্তিকর আর অগোছালো। তো এই যে এই বিষয়টা যখন আমরা দেখলাম, সেটা হচ্ছে কয়েকটা বিষয় জানাতে, সেটা কি মূলত বাঙালি রেনেসাঁ বলতে কি বোঝানো হচ্ছে হিন্দুত্ববাদী রেনেসাঁ। আশা করি এখন ক্লিয়ার। তারা যে নতুন বাংলার ইতিহাসটাকে নিয়ে আসছে সেটা কি নিজেদের হিন্দুইজমের উপরে ভিত্তি করে। দ্বিতীয় কি তারা ইতিহাসের বিকৃতি করছে নিজেদের ইচ্ছা মতো। এরপরে কি আর্যিকরণ ইতিহাসটাকে সামনে রেখেছে, মানে কি তারা নিজেদেরকে আর্যদের সাথে মানে মিলায় নিছে। এরপরে কি পৌরাণিক কাহিনীকে তার ইতিহাস বলছে, তাদের ইতিহাসের ভিত্তিটা কিন্তু পুরাণের উপরে ভিত্তি করেছিল। এই যে মহাভারত, রামায়ণ, এই সেই হ্যান ত্যান সবগুলো কিন্তু পুরাণ। আর এই মহাভারত বা রামায়ণ বলি এগুলো কিন্তু বাংলা ভাষায় নিয়ে আসছে মুসলমানরা, যে বিষয়টা আমরা হোসেন শাহের কথা বললাম, হোসেন শাহের আমলের কথা বললাম। এরপরে কি তারা কী করছে, ভাষা বদলে ফেলছে। সেটা তো আমরা জানা কথা, বিষয়টা নিয়ে আর আলোচনা না করলেও চলবে যে মানে কি নতুন করে সংস্কৃত মিশ্রিত বাংলা ভাষা নিয়ে আসছে। এই জায়গায় কে ছিল, নাথানিয়েল ব্রাসি হেলহেড ছিল। হেলহেড একজন কামলা ছিল, সত্য কথা বলতে কামলা ছিল, কর্মচারী ছিল। তো সে এখানে আসছে মানে কামলা দিতে, কর্মচারী হিসেবে কাজ করতে। সে আর বাংলা ভালো বুঝতো। তখন এই বাংলাকে নতুন করতে নিয়ে আসতে হবে, তাদের সাথে একটা মেলবন্ধন করতে হবে ইউরোপীয়দের সাথে, যে কীভাবে ইন্টারঅ্যাক্ট করবে নতুন হিন্দুদের সাথে। যার কারণে তিনি কিছু নতুন বাংলা ব্যাকরণ দিয়ে মানে প্রথম বাংলা ব্যাকরণ তৈরি করলেন নাথানিয়েল ব্রাসি হেলহেড। তো এই জায়গায় কি সংস্কৃতির উপর ভিত্তি করে বাংলা ব্যাকরণটা নিয়ে আসছে। তিনি বলেই দিয়েছেন আমি এমনভাবে নিয়ে আসতে চাই যেন হচ্ছে সংস্কৃত সে ব্রাহ্মণদের সাথে, সেনদের সাথে, আর্যদের সাথে যেন নতুন বাংলাটার কানেকশন হয়। আশা করি বুঝতে পারছেন সেই বাংলার ইতিহাসটাকে আমরা পড়ি। আমরা রবীন্দ্র, শরৎ, বঙ্কিম, ঈশ্বরচন্দ্র তাদের উপন্যাস, তাদের লেখা প্রবন্ধ পড়াকে কিন্তু আমরা কেমন পশ হিসেবে মনে করি নিজেদেরকে। মানে নিজেদেরকে আমরা কি মনে করি যে খুব বেশি মানে সাহিত্য চর্চা করছি, তাই না? এর বিপরীতে আমরা যদি হচ্ছে কাজী নজরুলকে পড়ি, মহাকবি আলাউলকে পড়ি, এরপরে হচ্ছে আল মাহমুদকে পড়ি, আমরা কেন যেন পিছিয়ে পড়া জনগণ, ফরুককে পড়ি, আমরা কেন কি পিছিয়ে পড়া জনগণ। অথচ এই প্রত্যেকের ব্যক্তির মানে বিপরীতে আমাদের যে মুসলমান যারা ছিলেন, নজরুল বলি, ফরুক বলি, আল মাহমুদ বলি, তারা কিন্তু একটা মানে বড় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। অথচ আমরা তাদেরকে চিনি না, আমরা চিনি ওদেরকে। কেন? ওই যে বললাম পশ্চিমবঙ্গপন্থী বুদ্ধিজীবী যে বিষয়টা আছে। আচ্ছা, আরেকটা বিষয় তারা করছে, সেটাকে ইতিহাসের নিরিখে বাঙালি কারা এই জাতিসত্তার ভুল ব্যাখ্যা করে, সেটা তো আশা করি তখন মানে বিষয়টা হয়ে গেছে। তো এই যে এতক্ষণ আলোচনার বিষয়টা আমরা কী বুঝলাম, সেটা হচ্ছে ইতিহাসটাকে আমাদের থেকে দূরে সরে নেওয়া হয়েছে। যার কারণে আজকে এই যে আমাদের টপিক বখতিয়ার খলজির বঙ্গ বিজয় নিয়ে আলোচনা করতে হচ্ছে, বাংলার মানে সীমানা নিয়ে আলোচনা করতে হচ্ছে, নতুন যুগের সূচনা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হচ্ছে। তো মূলত এই বিষয়গুলোর কারণে তাই এখন আমাদের করণীয় কী, বা এর বাইরে কেউ কাজ করেনি? হ্যাঁ, করেছে আব্দুল করিম এবং হচ্ছে ডক্টর মোহাম্মদ এনামুল হক। আব্দুল করিম তার সম্ভবত 5 খণ্ডের একটা মানে নিয়েছিলেন, প্রকল্প নিয়েছিলেন। সেটা হচ্ছে এমন ছিল, যদুনাথ সরকার অথবা রমেশচন্দ্র মজুমদারের তাদের যে মানে বাংলার ইতিহাস যে বইটা আছে ইতিহাস নিয়ে, সেটার কাউন্টার দেওয়ার জন্য ইতিহাস চর্চার জায়গা থেকে। এই জায়গায় আরও একটু আগে কাজ করেছেন হচ্ছে ডক্টর মোহাম্মদ মোহর আলী। তিনি এই যে তাদের আশরাফ আতরাফ তত্ত্ব, তারা যে বলছে হচ্ছে নিম্নবর্গের এরা মুসলমান হয়েছে, এ সম্পূর্ণ খণ্ডন করে দিয়েছেন। এই যে মোহাম্মদ মোহর আলী আর হচ্ছে আব্দুল করিম, তারা দেখিয়েছেন যে হচ্ছে তাদের সোর্স ধরেই ফয়জ আলম তিনি প্রমাণ করে দিয়েছেন যে ওই সময় মুসলমান আসার আগে এই বাংলায় বৌদ্ধরা ছিল, যেটা আমি বললাম 20 লক্ষ। ওই সময় তো 20 লক্ষ বৌদ্ধ তো মানে কম কিছু না, এটা আমাদের সোর্স না, এটা ফাহিয়ান হিউন সাংয়ে এদের কথা। তো এই যে 20 লক্ষ বৌদ্ধ ছিল, এখানে হিন্দুদের অবস্থান কোথায়? হিন্দু তো আসছেই এই যে ওরিয়েন্টালিজমের মাধ্যমে, নতুন একটা ভাষা তৈরি করার মাধ্যমে। ওই সময় তো আর্যদের কোনো অবস্থান ছিল না, বাংলা সিন্ধে তো একদম ছিল, একদম মানে তাদেরকে জালেম হিসেবে দেখা হয়তো। তো এই যে জায়গায় বিষয়গুলো তিনি প্রমাণ করে দেখাইছেন যে হচ্ছে মূলত ওই বৌদ্ধরা কারা ছিল, তারা প্রচণ্ড মানে বুদ্ধিজীবী ছিল, মানে জ্ঞানী ছিল, জ্ঞান চর্চা করতো। এই যে বিহার যেগুলো ছিল, তারা তো মানে বলতে জ্ঞান চর্চা নিয়েই তারা থাকতো আর কি। কথা হচ্ছে তাদের ভিতরে এই ধরনের মানে দ্বিচারিতা বিষয়গুলো ছিল না। তো তারা মুসলমান হয়েছে। তো কথা হচ্ছে এই বিষয়টাকে বাদ দেওয়ার জন্য কি বললো, তারা বললো যে হচ্ছে না আমরা মানে নিম্নবর্গের মুসলমান। এই যে ইতিহাসের যে বিষয়গুলো সুন্দর ডক্টর মোহাম্মদ মোহদারি আব্দুল করিম তুলে ধরেছেন। তাই আমি মনে করি, দেখেন আমাদের সোর্সগুলো যখন হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদের বাংলাদেশ স্টাডিজ নামে একটা কোর্স ছিল, সেখানে ইতিহাস পড়ানো হচ্ছিল অসীম রায়ের আশরাফ আতরাফ তত্ত্ব নিয়ে। এখানে পড়ানো হচ্ছে যদুনাথ সরকারের ইতিহাস, পড়ানো হচ্ছে রমেশচন্দ্র মজুমদারের ইতিহাস। আমি যখন স্যারের সামনে দাঁড়িয়ে কথাগুলো বললাম যে স্যার আব্দুল করিম, এম.এ. রহিম তিনি তো একদম প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে না, এখানে ওই বৌদ্ধরা, এরপরে হচ্ছে ব্রাহ্মণরা বড় একটা অংশ মুসলমান হয়েছে,
তখন এই বিষয়গুলো কি, তখন বলছে আমরা ইতিহাসকে আমাদের এই দৃষ্টিকোণ থেকেও দেখতে হবে। আমি তখন এই বিষয়টা বলতে বলতে অপারগ হয়েছিলাম যে সেটা হচ্ছে হ্যাঁ ঠিকই আছে, ওই দৃষ্টিকোণ থেকে হোক, কিন্তু এটা তো মূল ইতিহাস না। তো এই বিষয়গুলো থেকে আমাদের এখন করণীয় হচ্ছে সঠিক ইতিহাসের বয়ান তৈরি করা, যেন আমরা বখতিয়ার খিলজিকে নতুন করে সামনে রাখি, ইসলামী সভ্যতার বিনির্মাণ নিয়ে কথা বলতে পারি, যেন বাংলার মুসলিম ইতিহাসকে নতুন করে সামনে রাখতে পারি, বাংলা ভাষার মর্যাদা ইতিহাসটাকে তুলে রাখা, আর হচ্ছে এই যে আমাদের বীরত্বপূর্ণ জাতিসত্তা ছিল সেই জাতিসত্তাকে তুলে রাখা। এরপর হচ্ছে বাঙালির তো এই যে আমাদের বাঙালিয়ানা, বাঙালিত্ব এটা কিন্তু মুসলমানদেরই, ভাষার দিক থেকে বলি আর বা রাজনীতির দিক থেকে বলি আমাদের মুসলমানদেরই, এই বিষয়টা নতুন করে তুলে নিয়ে আসা। আর হিন্দুত্ববাদ, আর্যবাদ, এই বিষয়টা যে সবসময় মুসলমানদের বিরুদ্ধে ছিল, আমাদের বাঙালিয়ানার বিরুদ্ধেই ছিল, এই বিষয়টাকে আমরা নতুন করে তুলে নিয়ে আসা। আমি বিরক্তিকর কিছু একটা আলোচনা করলাম, অগোছালো কিছু ছিল, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই অগোছালো আলোচনা শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।